সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহানিতু। দর্শক, আজকে আমরা কথা বলবো প্রবাসী বিনিয়োগ নিয়ে। আমরা জানি আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো যেহেতু প্রবাসী বিনিয়োগ নিয়ে। আমরা জানি প্রবাসী বাংলাদেশিরা শুধু রেমিটেন্স প্রেরণের মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবদান রাখেন না, বরং সঠিক সময় সুযোগ ও পরিবেশ পেলেই তারা সরাসরি বিনিয়োগের মাধ্যমে দেশের উন্নয়নের বিশাল একটি ভূমিকা রাখতে পারেন। এই বিষয়ে আজকে অভিজ্ঞরা তাদের মতবাদ দিবেন। আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাদের সাথে ওনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন গিয়াস আহমেদ, চেয়ারম্যান আমেরিকা চেম্বার অফ কমার্স, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর এম এ রাজ্জাক, চেয়ারম্যান র্যাপিড এবং অর্থনীতিবিদ। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শুরুতে গিয়াস, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি যে প্রবাসীরা এখন কেন বাংলাদেশে বিনিয়োগ করতে দ্বিধাগ্রস্ত করে? ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে আমন্ত্রণ জানাবার জন্য। প্রবাসীরা তো কখনোই বাংলাদেশে বিনিয়োগ করতে দ্বিধাগ্রস্ত করে না, কিন্তু যখন এই বাংলাদেশের রাজনৈতিক যে একটা অস্থিরতা, যদি রাজনৈতিক অস্থিরতা থাকে, দুর্নীতি থাকে, ন্যায় বিচার থাকে না, এই কি বলে এই সন্ত্রাস থাকে, সন্ত্রাসবাদ এগুলি যদি থাকে, তাহলে তারা তো উৎসাহিত হবে না। তো প্রবাসীরা তো সবসময় বাংলাদেশমুখী, বাংলাদেশকে আরও বেশি ভালোবাসে। বিদেশে গিয়ে বাংলাদেশের সেই মাটির টানে, মায়ের টানের আরও বেশি তাদের মনে পড়ে। সেক্ষেত্রে দেশপ্রেম আরও বেশি জাগ্রত হয় বিদেশে থাকলে। সেক্ষেত্রে আমি বলবো যে প্রবাসীদের যে রিমিটেন্স, দেখেন রিমিটেন্সটা কিন্তু কারণ এই আজকে বাংলাদেশের অর্থনৈতিক যে চালিকা শক্তি, সেটাই প্রবাসীদের রিমিটেন্সের কারণে। এবং অনেকে বলেন যে 1.5 কোটি প্রবাসী, আমরা বলি যে আসলে 2 কোটি প্রবাসী আছে। কারণ 1.5 কোটি যদি সরকারি হিসাবে হয় তো অনেক আছে, মানে সরকারের হিসাবের বাইরেও আছে। তো 2 কোটি প্রবাসী একটা বিশাল একটা শক্তি। এবং এই সরকারের যে কোনো সরকার, বা সরকার বলতে আমি বলবো জনগণ, সরকার তো জনগণের উচিত যে এই দেশটাকে উন্নতি করতে হলে, এই দেশের যদি অর্থনৈতিক মানে ভিতটাকে আর মজবুত করতে হয়, তাহলে আমাদের একটা শক্তিশালী গণতান্ত্রিক সরকার থাকতে হবে। গণতান্ত্রিক সরকার যদি থাকে, তাহলে শুধু প্রবাসীরা না, অন্যান্য বিদেশি যে কোনো ক্ষেত্রে বিদেশিরাও এদেশে আপনার বিনিয়োগ করবে। কারণ বাংলাদেশ একটি সুন্দর দেশ, এই শস্য শ্যামলা একটা বাংলাদেশ, যে 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 ভৌগোলিক দিক থেকে আমাদের যে পরিবেশটা আছে, এবং আমাদের যে মাটি, আমাদের যে বাতাস, সব কিছু মিলে বাংলাদেশ একটি সুন্দর একটি কান্ট্রি। তো এই কান্ট্রিকে আমরা স্বাধীনতার পর থেকেই যেভাবে কি বলে অনিয়মের মধ্যে চলছে, এভাবে চলতে পারে না। আমরা যারা প্রবাসী আছি, আমাদের অনেক যারা ব্যবসা বাণিজ্য করি, বা অনেক আছে প্রফেশনাল লোকজন আছে, তারা যেভাবে এই দেশে থেকে যা ভালো করতে পারেনি, কিন্তু বিদেশে গিয়ে তারা ভালো করেছে। কারণটা কি? এদেশে হয়তো একটা লোক কিছুই করতে পারেনি, জমা জমি বিক্রি করে তারা বিদেশে গিয়েছে, সেখানে গিয়ে তারা ভালো করেছে। তো তাহলে কি পরিবেশ এবং সরকারের সুযোগ সুবিধা, মনে করেন আমি আমেরিকাতে ব্যবসা করি, এখন আমার যে অভিজ্ঞতা, এখন আমি যদি সেই ব্যবসাটা বা ওই ধরনের একটা আইডিয়া নিয়ে এই দেশে আসি, আমাকে সচিবালয়ে যেতে, যে পারমিশন পেতে, যে আমলাতান্ত্রিক জটিলতা, এগুলি কিন্তু আমাকে ফেস করতে হবে। তখন আমি কিন্তু আর উৎসাহিত হব না, তখন আমি আবার ব্যাক করব আমাদের দেশে যে সমস্যাগুলি। তো এই সমস্যাগুলি কিন্তু সরকারের উচিত যে প্রবাসীদের সাথে বসে কী কী সমস্যাগুলি সমাধান করা যেতে পারে, যাতে বাংলাদেশে প্রবাসীরা বিনিয়োগ করতে পারে। এটা হলো আমাদের। জি, ধন্যবাদ আপনাকে। এম এ রাজ্জাক, আপনার কাছে আমি জানতে চাবো আপনার মতে কোন বড় চ্যালেঞ্জগুলো এই অনীহার পেছনে রয়েছে, রাজনৈতিক, অর্থনৈতিক, নাকি প্রশাসনিক জটিলতা? ধন্যবাদ প্রথমে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, প্রবাসীরা বা আমরা যেটাকে বলি যে বাংলাদেশের ডায়াসপোরা, মানে আমাদের লিঙ্কেজ নিয়ে যারা বাইরে আছেন, তারা সবাই বাংলাদেশে কিন্তু কিছু একটা করতে চান। সেখানে যে বাধাগুলো আপনি যেগুলো বলেছেন, সবগুলো বাধাই কিন্তু তাদের আছে। প্রথম কথা, তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। সবাই চায় যে বাংলাদেশকে তারা কিছু বিনিয়োগ করবে, তারা তাদের কন্ট্রিবিউশন রাখতে চায়। প্রবাসীদের ক্ষেত্রে যারা বাইরে থাকেন, তাদের একটা সমস্যা হয় কি, যেহেতু তারা বাইরের সিস্টেমে একটা কাজ করেন, তারা যখন দেশে এসে কিছু একটা করতে যান, তখন তারা একটা বড় মাত্রার কালচারাল শকের মধ্যে যান।
মানে আমেরিকায় বলেন, যুক্তরাজ্যে বলেন, ইউরোপে বলেন, আমাদের অনেক দেশে কাজ করে, এমনকি মিডল ইস্টার্ন দেশগুলোতেও আমাদের অনেক লোকজন কাজ করছেন। তারা যে সিস্টেমটা দেখে অভ্যস্ত, দেশে আসা মাত্র দেখেন যে ওই সিস্টেমগুলো কাজ করছে না। সেটা এয়ারপোর্ট থেকে শুরু হয়, এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়া পর্যন্ত শুরু হয়। তখন তারা সব কিছু দেখেন, নিরাপত্তা নাই, সুশাসনের অভাব, রাজনৈতিক অস্থিরতা, এগুলো তো আছেই। তারপরে যে বিনিয়োগ করার পরে যে লাভটা হবে এটা উনি নিতে পারবেন কিনা সেটার চিন্তা আছে, চাঁদাবাজি হবে কিনা সেটা জানেন না। নিয়ম কানুন কি, বাংলাদেশে দেখা যায় নিয়ম কানুন ব্যত্যয় ঘটে, এক একজনের জন্য এক এক নিয়ম কানুন। তো যারা বিনিয়োগ করতে চান, যারা দীর্ঘদিন বিদেশে একটা ভালো সিস্টেম দেখে অভ্যস্ত, তারা তো সেই সিস্টেমের মধ্যে তখন যেতে পারেন না। আপনি খেয়াল করুন, যারা বিদেশে আছেন, যারা আমাদের ডায়াসপোরা কমিউনিটি, তারা কীভাবে আমাদেরকে সাহায্য করতে পারে, আগে এটা আমাদেরকে বুঝতে হবে। প্রথমে তারা আমাদেরকে ক্যাপিটাল মোবিলাইজেশন হেল্প করতে পারেন। এই যে মূলধন কোত্থেকে আসবে, ওনারা ইনভেস্ট করতে চান, কাজে সেটা একটা ইস্যু। তারপর একটা থাকতে পারে, ওনারা কিন্তু স্কিলস, দক্ষ শ্রমিক, তারা যেহেতু তারা বিদেশি সিস্টেমের সাথে কাজ করেছে, ওনারা জানেন যে কীভাবে কাজটা হয়, এবং এটার সঙ্গে ওনারা টেকনোলজিতে অনেক বেশি ওনারা সম্পৃক্ত থাকেন। মডার্ন প্রযুক্তি কী হচ্ছে, কীভাবে ব্যবহার করা যায়, তাহলে তারা যদি তাদের সেই স্কিল এবং টেকনোলজি ব্যবহার করার যে ক্ষমতা, এটা যদি দেশে দিলে দেশের কিন্তু প্রোডাক্টিভিটি অনেক বাড়বে। সেটা তারা আমাদের সঙ্গে, আমাদের যে বিভিন্ন দেশের মার্কেট আছে সেগুলোর সঙ্গে সেতু বন্ধন হিসেবে কাজ করতে পারে। আজকে বাংলাদেশে আনাচে কানাচে মনে করুন ছোট্ট একটি এসএমই আছে, স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজেস, সে একটা ভালো প্রোডাক্ট তৈরি করছে, এই প্রোডাক্টস যে বিদেশে কোথায় কীভাবে বিক্রি করতে হবে এটা তো উনি জানেন না। এখন এই ভাই আমেরিকায় থাকেন, ব্যবসা করেন, উনি তো খুব সহজে এই দুটার সংযোগটা ঘটিয়ে দিতে পারবেন। কাজে পটেনশিয়াল হচ্ছে এনর্মাস, কিন্তু আমরা প্রত্যেক পদে পদে যে বাধা তৈরি করে রেখেছে এটা তাদেরকে নিরুৎসাহিত করছে। এটার সঙ্গে যোগ হয় কি জানেন, পলিসি আনসার্টেইনটি, অনিশ্চয়তা নিয়ে। আজকে আমরা একটা পলিসি করলাম যে ঠিক আছে বন্ড কিনো, 10% ইন্টারেস্ট দেবো, কালকে বলবো যে এটা দিতে পারছি না, কমাই দিলাম। সে এগুলোও কিন্তু হয় কি, যারা বিদেশ থেকে ইনভেস্ট করতে চান তাদেরকে ভীষণভাবে নিরুৎসাহিত করে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের জন্য সবথেকে জরুরি কোন কোন পরিবর্তনগুলো দরকার বলে আপনি মনে করেন? আসলে প্রথমত আমরা যারা বিদেশে আছি, আমাদের জন্য, আমাদের দীর্ঘদিন আমরা বলে আসছি সবসময় সরকারকে যে আমাদের জন্য যদি একটা প্রবাসী পল্লী, মানে প্রবাসী যেমন ইপিজেড আছে, তো আমাদের জন্য যদি প্রবাসী একটা আইটি বা প্রবাসী কি বলে ইকোনমিক জোন, এই ধরনের কিছু করা হয়, তাহলে তারা শুধু প্রবাসীরা থাকবে সেখানে, এবং সেখানে আইন কানুনগুলো একটু সহজ হবে, মানে ওয়ান স্টপ সলিউশন বলে। মানে ওখানে ওই ডিপার্টমেন্টে আমরা যা কিছু করার দরকার এক জায়গা থেকে করব, তাতে তাহলে মনে করেন আমাদের ওখানে চাঁদাবাজির জায়গা থাকবে না, ওখানে আপনার এই শ্রমিক যে একটা ঝামেলা সেটাও থাকবে না, সেটা আইটি হাব করা হয় সেভাবে। তো সেটা প্রবাসীদের জন্য যদি করা হয়, প্লাস আমরা মনে করি যে আমরা প্রবাসী অনেক যারা কোম্পানি আছে, ব্যবসা করি, আমাদের কিন্তু কল সেন্টার কিন্তু বাংলাদেশে মানে করা যেতে পারে। আমরা অনেকে করি, অনেকে আছে, কিন্তু এটাকে যদি ব্যাপকভাবে করা হয় তাহলে, এবং আমরা না শুধু, অন্যান্য বড় বড় কোম্পানিগুলি কিন্তু কল সেন্টার খুলতে পারে, এবং অনেক এখনও আছে, বাট এটাকে আরও ব্যাপকভাবে করা যেতে পারে। যেমন ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে প্রচুর কল সেন্টার আছে। আমাদের বড় বড় কোম্পানিগুলি, বড় বড় বিলিয়নস কোম্পানি, যারা তাদের মনে করেন অনেক, একটা লক্ষ্যে যদি $50 পার আওয়ার দিতে হয় একটা কাস্টমার সার্ভিস, জাস্ট কাস্টমার সার্ভিস, এখন এই সেম কাস্টমার $50 না দিয়ে আপনার বাংলাদেশে কত ডলার মনে হয়, মানে তাকে তো $3 দিলে হয়ে যায়, $4 দিলে হয়ে যায় আওয়ার। আমি টকি অ্যাবাউট আওয়ার, $50 পার আওয়ার। তো এইভাবে কিন্তু বাংলাদেশে যদি এই কল সেন্টার করা যায়, তাহলে একটা প্রচুর, মানে একটা সম্ভাবনাময় দেশ হিসেবে আমরা অর্থনৈতিকভাবে উন্নতি হব। প্লাস আমরা প্রায় 2 কোটি প্রবাসী বললাম, আমাদের মনে করেন আমাদের কিন্তু 2 কোটি প্রবাসীদের প্রচুর খাবার, আমরা বাংলাদেশি খাবার খাই বেশি। এখন আমরা দেখেন, আমরা যে মাছটা কিনি আমেরিকাতে, দেখা যায় ইলিশ মাছ কিনছি আমরা, বার্মার মাছ, সেটা যে কোনো একটা মাছ, ভালো মাছ, এটা কি বলে, হয়তো ব্যাংককের মাছ, থাইল্যান্ডের বা এই আশেপাশের দেশের। কিন্তু বাংলাদেশ যদি এই 2 কোটি প্রবাসীদের জন্য উৎসাহিত করে যে মাছ, কিন্তু অন্য দেশে দেখা যায় ছোট একটা পুকুরের মধ্যে প্রচুর মাছ তারা মানে ওখানে চাষ করছে। আমাদের অনেক খাল বিল আছে, অনেক আমাদের কি বলে হাওর বাওর আছে, যেগুলি মানে তেমন একটা মানে পরিচর্যা নাই, হয়তো ন্যাচারালি মাছ হচ্ছে। এইভাবে তো দেশ চলতে পারে না। মনে করেন সরকারে যদি উদ্যোগ নিতে পারে,
তার প্রচুর মাছ আমরা এই দেশে এবং বিদেশে বেঁচে করতে পারি। শাকসবজির কথা বলেন, জি। আমরা কিন্তু লতিও খাই বাংলাদেশ, মানে আমেরিকাতে লতি। এখন যদি এখানে এই দেশে যদি চাষাবাদ করা যায়, রপ্তানি করার মতো অনেক আমাদের জায়গা আছে, Facilities আছে। এবং সেই জায়গাগুলি আমাদের সরকার একটা উদ্যোগ নিতে হবে। মনে করেন আমি যদি আসি যে ওকে আমি একটা এলাকা করব, সেখানে লতি চাষ করব, শুধু লতি এবং কচুর। আমরা তো ওখানে অনেক ডিমান্ড, আপনি জানেন ওখানে অনেক এক্সপেন্সিভ। এক মানে কেজি লতি ওখানে মনে করেন $15। তো আপনার এটা তো একটা বিশাল একটা সম্ভাবনাময় একটা খাত। এইভাবে আমরা এদেশে ফলমূল, আমরা যে গ্রামগঞ্জে যেগুলি হয়, যে অযত্নে হচ্ছে, আমি আপেলের কথা বলছি না, আমি জি, আঙ্গুরের কথা বলছি আমরা এই না। প্রসঙ্গে পরে আসবো। আমি একটু ওনার কাছে জানতে চাবো যে বর্তমান প্রেক্ষাপটে প্রবাসীরা যদি বিনিয়োগ করেন, কোন খাতগুলোতে ইনভেস্ট করা সবথেকে নিরাপদ ও লাভজনক হবে বলে আপনি মনে করেন? প্রথম কথা দেখুন, নিরাপদ এবং লাভজনক এই ব্যাপারটা নির্ভর করে যিনি বিনিয়োগ করতে চান তিনি কি করতে চান। কাজে আমি যদি কয়েকটা সেক্টর যদি খালি প্রথম থেকে আইডেন্টিফাই করে দিই, সেখানে হবে কি পলিসি মেকিং পয়েন্ট অফ ভিউ থেকে একটা আমরা ভুল করতে পারি। মেবি যেখানে সবচেয়ে বেশি আমাদের সম্ভাবনা আছে সেই খাতটাকে তো আমরা হয়তো চিহ্নিত করতে পারবো না, সেই সমস্যা থাকে। আবার আরেকটা হতে পারে যে আমি আইডেন্টিফাই করে দিলাম যে এই খাতগুলোতে বিনিয়োগ করা হোক। এমন হতে পারে যে আমাদের যারা বিনিয়োগকারী আছেন তারা হয়তো ওই সব খাতগুলো সম্পর্কে অত বেশি পরিচিত না, কারণ ওই খাতগুলো আমাদের কাছে পরিচিত হতে পারে, কিন্তু যারা বাইরে কাজ করছেন তাদের কাছে পরিচিত নাও থাকতে পারে। কাজে আমি মনে করি যে বাংলাদেশে প্রথম হওয়া উচিত আমাদেরকে ওভারঅল একটা রেডিনেস একটা জায়গায় আনতে হবে, প্রস্তুতিটা একটা সামগ্রিক প্রস্তুতি থাকতে হবে। তারপরে যেহেতু আপনি প্রশ্নটা করেছেন, কয়েকটা খাতকে আমি আইডেন্টিফাই করতে পারি, যেমন অ্যাগ্রো প্রসেসিং, এবং এটার মাধ্যমে অধিক পরিমাণে যে বিদেশি মুদ্রা অর্জন করা যায় সেটা কিন্তু আমরা বাংলাদেশে এখনও করতে পারি নাই। আমাদের সহ-আলোচক উনি বলছিলেন যে কয়েকটা যে কোনোটা বেশি দামে কিনে, মানে ওখানে প্রফিটেবিলিটি আছে, কাজে এইগুলোকে আমাদের স্কেল আপ করতে হবে। কিন্তু যেটা আমাদের যারা এখানে উৎপাদক আছেন তাদের জানা নাই যে খালি প্রোডাকশন করলে হবে না, এটা স্ট্যান্ডার্ড ধরে রাখতে হবে। বাংলাদেশের অনেক পণ্য আছে যেগুলোর কোয়ালিটি এবং স্ট্যান্ডার্ডস বিশ্ব মানের না। আপনি জানেন যে দেখুন আমরা কি করি বাংলাদেশে, আমরা যে পণ্যটা রপ্তানি করি আমাদেরকে সেখানে বিশ্ব মানের পণ্য দিতে হয়, আর যেটা আমরা ডোমেস্টিক্যালি যেটা আমরা কনজিউম করি ওই পণ্যের কোনো মান আছে কিনা এটা কিন্তু কেউ জানে না, কোনো মানই নাই সেগুলোর। তো যার ফলে আমাদের বাজারে অনেক পণ্য আছে, সেই পণ্যগুলা বিদেশের বাজারে রপ্তানি করার জন্য যে গুণগত মান থাকার দরকার সেই গুণগত মান আমরা নিতে পারছি না। কাজে আমাদের সেটা চিন্তা করতে হবে, স্ট্যান্ডার্ডস আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। আর হচ্ছে কমপ্লায়েন্স। এখন যদি বিদেশি বিনিয়োগ যারা করতে আসছেন তারা এসে যদি দেখেন যে আরেকজন কোনো কমপ্লায়েন্স না করে পার পেয়ে যাচ্ছেন, তাহলে হবে কি এটা তাকে একটা অসাধু একটা কম্পিটিশনের মধ্যে ফেলে দেবে, সেখান থেকে তাদেরকে কিন্তু মুক্তি দিতে হবে। তারপর আমি বলবো এটার সঙ্গে যেটা খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটা আমি বলেছি গভর্নেন্স ইস্যুটা, করাপশন, এগুলো থেকে কিন্তু আমাদের প্রবাসী থেকে যারা ইনভেস্ট করতে চান তাদেরকে কিন্তু বাঁচাতে হবে। যানবাহনের নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আছে, আমরা অনেক দেখি নিউজ পেপার রিপোর্টিং, যারা বাইরে থেকে আসার পরে তারা কিন্তু অনেক ব্যক্তিগত আক্রমণের, শারীরিক আক্রমণে কিন্তু শিকার হয়েছে। কাজে সেই জায়গা থেকে তাদের কিন্তু মুক্ত করতে হবে। কাজে পলিসিতে আমি খালি কয়েকটা সেক্টর আইডেন্টিফাই করে দিব সেটা হবে না, তবে ওভারঅল পৃথিবীর ট্রেন্ড থেকে বাংলাদেশে আমরা যদি আইসিটি সেক্টরে আরও যদি ভালো করতে চাই তাহলে প্রবাসী যারা স্কিল আমাদের লোকজন আছে তাদেরকে এটার সঙ্গে সংযুক্ত করতে হবে। অ্যাগ্রো প্রসেসিং কথা বলেছি, এক্সপোর্ট সেক্টরে আরও কতগুলো সেক্টর আছে। আমরা সেমিকন্ডাক্টর নিয়ে যদি কথা বলতে চাই এখন অনেক আলোচনা হচ্ছে, কিন্তু এটার জন্য আমাদের উপযুক্ত বাংলাদেশিদের কিন্তু আগ্রহী করতে হবে। আপনাকে একটু উদাহরণ দিই, চায়নাতে ওরা একটা শব্দ ব্যবহার করে সি টার্টল, মানে সমুদ্রে, হয়তো এটাকে কচ্ছপ বলতে পারি আমরা। এরা করে কি, চায়না থেকে প্রথমে চলে যায়, বিদেশে যে তারা শিক্ষা নেয়, তারা কারিগরি প্রস্তুতি নেয়, তারপরে তারা দেশে ফিরে এসে ইনভেস্ট করে। ইন্ডিয়া এখন এটা শুরু করেছে। আপনি জানেন ইন্ডিয়াতে যে আইটি যে আমরা রেভলিউশন দেখেছি বেঙ্গালুরুতে বলেন, এটা কেন হলো? বিকজ ইন্ডিয়ান যারা বাইরে ছিলেন তারা এসে শুরু করেছেন। আপনি ফিলিপিন্সে দেখেন, ফিলিপিন্সে যারা যায় তারা বিদেশে ভালো চাকরি করে, তারা আবার দেশে ফিরে এসে বিনিয়োগ করছে। আমরা এই ট্রেন্ডটা বাংলাদেশে এখনও চালু করতে পারি না। গ্যাস আমাদের আপনার কাছে জানতে চাবো যে বিদেশি অভিজ্ঞতা ও প্রযুক্তি কিভাবে দেশের বিনিয়োগ খাতে যুক্ত করা যেতে পারে? তো আমাদের সহ আলোচক তো বললেন সেটা, যে আসলে আমাদের যে একটা আইডিয়া, যেটা নাকি আজকে ইন্ডিয়া সহ অন্যান্য দেশ, তারা বিদেশি যত দেশ উন্নয়ন হয়েছে তারা কিন্তু বাইরে থেকে ভালো এক্সপার্ট লোকগুলি তারা ডেকেছে। যেমন আমেরিকার কথা বলেন,
আমেরিকাতে গ্রিন কার্ড দিচ্ছে, সিটিজেনশিপ দিচ্ছে যাদের এক্সপার্ট, অভিজ্ঞ, সায়েন্টিস্ট, প্রফেশনাল লোক যাদেরকে বলে আসো আমেরিকাতে, আসো তোমরা গ্রিন কার্ড নাও। মানে আমেরিকার মতো বড় একটা সুপার পাওয়ার, তারা এখন পর্যন্ত বিদেশিদেরকে ওয়েলকাম করে যে আসো তোমাদের গ্রিন কার্ড দিব। আর আমাদের দেশে, আমরা দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে আমরা মানুষ হয়েছি, এই দেশকে আমরা ভালোবাসি, আমাদের প্যারেন্টস, আমাদের আত্মীয় স্বজন সব এই দেশে। তো আমরা এসে আসতে চাওয়ার পরেও, আসতে চাইলেও সরকার আমাদেরকে ওয়েলকাম করে না। তো এখন তারপরে এই অনির্বাচিত সরকার, দেখেন অনির্বাচিত সরকার দ্বিগুণ থাকলে এখন বর্তমান অবস্থা দেখেন কি হয়, মানে কেউ আসছে না। মানে এই জন্য প্রথমে বলেছিলাম যে একটি শক্তিশালী নির্বাচিত সরকার প্রয়োজন আছে। আবার দেখেন এই সংস্কার যেটা আলোচনা হচ্ছে, সংস্কার শুধু পলিটিক্যাল সংস্কার না, সংস্কার করতে হবে আমাদের এই আমলাতান্ত্রিক সংস্কার করতে হবে, আমাদের মন মানসিকতা সংস্কার করতে হবে। আমরা যেভাবে কথা বলি, যে সুরে স্লোগান দিই, এই স্লোগানের পরিবর্তন করতে হবে, সংস্কার করতে হবে। তো এখন এই স্লোগান দেখে তো আমাদের ভয় পেয়ে যায়, যেভাবে এখন রাস্তাঘাটে মানুষ মানে স্লোগান দিচ্ছে বিরোধী দল বা সরকারি দল, যে দেশকে অরাজকতা করে দিবে, দেশ থেকে মানে ফর এক্সাম্পল যে একটা কি নির্বাচন হতে দেওয়া যাবে না, আমরা মানে এই করে ফেলবো, এই যে স্লোগানগুলি এখন মানে দিচ্ছি আমরা, এই স্লোগান দেখেই তো আমরা ভয় পাই সবার। আমার মনে হয় মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। তো আমাদের কথাবার্তার স্লোগানেরও একটা সংস্কার প্রয়োজন আছে, আমাদের ব্যবহারের সংস্কার করতে হবে। তো তারপরে আপনার মনে করেন যেটা আপনি বললেন, আমি বলতে চাই যে আমাদের মনে করেন একটা হসপিটাল, আমাদের দেশে হসপিটাল যদি করে, এবং আমাদের অনেক বাংলাদেশি ডক্টরস আছে বিদেশে, তারাও এই দেশে আসতে পারে। এই আমেরিকান অনেক ডাক্তার আছে, আমরা বাংলাদেশি ডাক্তার, কিন্তু দেখবেন এই বাংলাদেশি ডাক্তাররা তারা চায় না কোনো বিদেশি ডাক্তার আসুক, এটা লয়ে আছে, আইন করা আছে, চাচ্ছে না। তো এখন আপনি জানেন আমেরিকাতে কত মানে ডিমান্ড আছে আপনার নার্স, আপনার হেলথ ডিপার্টমেন্টে। আমি যে ব্যবসা করি, আমি হেলথ রিলেটেড, আমি ফিলিপিন থেকে একবার চেষ্টা করলাম যে প্রায় 100 জন আমি নার্স আনবো, কারণ আমার বাংলাদেশে আমেরিকাতে নার্সের খুব ডিমান্ড। এখন এই নার্সটা যদি আমি বাংলাদেশ থেকে আমি নিতে পারি, কিন্তু সে বাংলাদেশে সেই ধরনের উন্নত মানের একটা নার্সিং ইউনিভার্সিটি নাই। তো এই যে আপনার যে সরকার উদ্যোগ নেয় যে ভালো নার্সিং ইউনিভার্সিটি হবে, এবং ভালো যদি হসপিটাল হয় তাহলে নার্স হবে, এবং এইভাবে আমি মনে করি যে অনেক কিছুই করা যায়। আপনার ট্যুরিজম কোথায় দেখেন, আমরা প্রবাসীরা যখন বাংলাদেশে আসতে চাই ছেলেমেয়েদের নিয়ে, আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশে আসতে চায় না, একবার আসলে আবার সেকেন্ড টাইম আসতে চায় না। কারণটা কি? আপনি কক্সবাজারে যাবেন ঘুরতে, নোংরা রাস্তাঘাটে কী অবস্থা, আপনার বিচে যদি যাবেন সরকারের কোনো প্ল্যানিং নাই, সরকারের কোনো ওখানে লোক নাই যে ওটা পরিষ্কার করবে, খুবই খারাপ অবস্থা। আমার লোকজন আসবে কেন, বিদেশিরা আসবে? তো এই ট্যুরিজম বা আপনার পর্যটন ক্ষেত্রে ভালো ভালো রিসোর্ট করতে হবে। তো এগুলি কিন্তু করলে বাংলাদেশে প্রচুর যে প্রবাসীগুলি আছে, আমাদের 2 কোটি প্রবাসী, তারা যদি ঠিকমতো আসে, ঠিকমতো ইনভেস্ট করে এবং আসা যাওয়া করে, আপনি যদি 1 বছরে যদি আমি 2 বার আসি, আমি তো কিন্তু এদেশকে দিচ্ছি, ডলার নিয়ে আসছি, আমি দেশে মানে শপিং করলাম, আত্মীয় স্বজনকে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা প্রবাসী যদি পরিবেশ ভালো থাকে, তাহলে যদি আমরা ছেলে মেয়েদেরকে নিয়ে আসি, এটা রোলিং হচ্ছে, কিন্তু অর্থনৈতিক একটা রোলিং হচ্ছে। অতএব সরকারের উচিত আজকে দেখা যায় সংস্কার হচ্ছে, এতগুলি কত সংস্কার, শত শত সংস্কার, কিন্তু আসল জায়গায় সংস্কার হচ্ছে না। মানে কিভাবে মানে আপনার দেশের উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে, কিভাবে এই আমলাতান্ত্রিক জটিলতা কীভাবে ভাঙা যায়, কিভাবে আমরা বিদেশিরা আসতে পারে, আমাদের চোখ দিয়ে মানে প্রবাসীদের চোখ দিয়ে আমি যদি বাংলাদেশকে দেখি, তাহলে আমি সংস্কার করতে পারবো। কারণ এয়ারপোর্টে নামলে, যেটা নাকি প্রথমে বলছিলেন, এয়ারপোর্টে নামলে আমরা বুঝতে পারি কোথায় সমস্যাটা। আর আমরা যারা রেগুলার মানে ভিআইপিতে যাচ্ছি না, দেখেন যারা সংস্কার করবে তারা কিন্তু সব ভিআইপি, তো ভিআইপিরা কিন্তু সব সময় ভিআইপি লাইনে যাচ্ছে, তারা কিন্তু সাধারণ মানুষের সমস্যাগুলি দেখছে না। এয়ারপোর্টে যারা ভিআইপি দিয়ে যাচ্ছে, সে যে রেগুলার লাইনে যদি সে যেত, তাহলে বুঝতে পারতো যে সংস্কার কোথায় করতে হবে। বা বিদেশ থেকে নামার পরে যদি ভিআইপিতে না গিয়ে যদি রেগুলার লাইনে কেউ আসে, তাহলে সমস্যাটা সে বুঝতে পারতো কোথায় সংস্কার করতে হবে। অথবা আপনার সচিবালয়ে যদি যায় কেউ, যে সংস্কার করবে শুধু ভিআইপি, সে তো ওই লাইন ধরে যাচ্ছে না, সে আর ওই আপনার একটা আমলার কাছে রেগুলার হয়ে যাচ্ছে না, অর্থাৎ 4 কাজটা আগে ফাইল রেডি থাকে যে ভিআইপি লোক আসতেছে। অর্থাৎ আমাদের দেশে ভিআইপি বলতে কিছু দরকার নেই। এই যারা সংস্কার করবে তাদেরকে ভিআইপি ক্যান্সেল, তাহলে তারা ভিআইপি না, তারা রেগুলার লাইনে দাঁড়াও, রেগুলার একটা ব্যাংকে যে লাইনে দাঁড়াও, তাহলে সে বুঝবে হ্যাঁ সমস্যাটা কোথায়। যে একই বিষয় একটু আপনার কাছে জানতে চাবো, যে এই যে রাজনৈতিক স্থিতিশীলতা, এই বিনিয়োগে কতটুকু প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? উনি যা বলছিলেন।
হ্যাঁ, প্রথমে দেখুন রাজনৈতিক স্থিতিশীলতা এটা আমাদের অবশ্যই দরকার, কারণ বিনিয়োগ খানিকটা নির্ভর করবে যে আমরা স্থিতিশীল একটা অর্থনীতি বা রাজনীতির যে কার্যক্রম এটা হিংসাত্মক কিনা, এখানে করলে অবরোধ হরতাল এগুলো হবে কিনা, কাজেই সেখানে বিনিয়োগের সিদ্ধান্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা থাকবে। কিন্তু এটাও মনে রাখতে হবে, আমরা তো বাংলাদেশে এর আগে বেশ খানিকটা স্থিতিশীল অবস্থা দেখেছি। স্থিতিশীল অবস্থার মধ্যে বাংলাদেশে আমরা দেখি যে অনেক সময় কিন্তু সুশাসনের কিন্তু উন্নতি হয় না। কাজে সেটাও মনে রাখতে হবে যে যদি আমি স্থিতিশীল অবস্থা হলো কিন্তু সরকার যদি ইনঅ্যাক্টিভ থাকে, সরকার যদি সংস্কার করতে না চায়, যদি সুশাসনের ব্যাপারে যথেষ্ট পরিমাণ কমিটমেন্ট না থাকে সরকারের, তাহলে কিন্তু সেই বিনিয়োগ পরিবেশটা কিন্তু আমি নিশ্চিত করতে পারলাম না। স্থিতিশীল অবস্থা এটা হচ্ছে একটি অন্যতম প্রধান নিয়ামক, কিন্তু এটাই যে সব কিছু সমাধান করে দেবে সেটা না আর কি। কাজে সামগ্রিকভাবে জিনিসটাকে চিন্তা করতে হবে। এটার সঙ্গে দেখুন আরেকটা ব্যাপার আমি মনে করি যে এই বর্তমান কাঠামোতে ক্ষেত্রে বলতে চাই যে এখন অনেক ক্ষেত্রে আবার প্রবাসীদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণাও কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে যখন আমরা দেখি যে দেশে দুর্নীতি লব্ধ অর্থ যেভাবে বাইরে পাচার করা হয়েছে। অনেকেই মনে করতে পারেন যে এখনও আচ্ছা এনারা বোধহয় খালি টাকায় পাচার করেন, কিন্তু দেখুন আমাদেরকে পরিষ্কার করে মনে রাখতে হবে বাংলাদেশে যে ডায়াসপোরা কমিউনিটি আছেন যারা বাইরে কাজ করছেন, এদের সিংহভাগ হচ্ছে খেটে খাওয়া মানুষ যারা তাদের শ্রম মেধা দিয়ে বিদেশে কিন্তু স্ট্যাবলিশ করেছেন। জি, কাজে তাদের সঙ্গে এই যে যারা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রীয় অর্থ লোপাট করে বাইরে পাচার করছে তাদের সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক নাই বললেই চলে, এবং তারাও আহত যে এই লেভেলের স্টেটের মাধ্যমে যে দুর্নীতি হয়েছে। কাজে আমি বলবো সেটাকে কোনোভাবেই বিবেচ্য বিষয়ের মধ্যে আনা উচিত না, বরং আমি বলবো দেশের মধ্যে আমরা যদি আভ্যন্তরীণ অবস্থাটাকে ভালো করে অধিক পরিমাণে ডায়াসপোরা কমিউনিটিকে সংযোগ করতে পারি, তাহলে একটু আগে যেটা বলেছিলাম যে ক্যাপিটাল মোবিলাইজেশন ভালো হবে, স্কিল টেকনোলজি ট্রান্সফারটা বেটার হবে এবং আমরা ইনভেস্টমেন্টগুলোকে প্রোডাক্টিভ জায়গায় নিতে পারবো। এটার প্রসঙ্গে দেখুন আরেকটি কথা না বললেই নয় যে দেশে না আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা মানে রাজনৈতিক স্থিতিশীল রাখবে, করাপশনটাকে সুশাসনকে ঠিক করতে হবে, কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্যের অবস্থায় কিন্তু আরেকটু লেভেল উঁচা করতে হবে। নাহলে যারা এসে বিনিয়োগ করবেন তাদের সন্তানরা যদি এখানে শিক্ষা নিতে চান, স্বাস্থ্য সুবিধা পেতে চান, বিশেষ করে স্বাস্থ্যর ব্যাপারটা এটা না হলে কিন্তু তারাও ওইভাবে হয়তো এনকারেজ ফিল করবেন না আর কি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো প্রবাসীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার ও রাজনৈতিক দলগুলোর কি কি ভূমিকা থাকা উচিত বলে আপনি মনে করেন? অনেক দিন থেকে আমরা এই ব্যাপারটা আলোচনা করছি যে আমাদের প্রবাসীদের একটা রিপ্রেজেন্টেশন, প্রবাসীদের একটা অংশগ্রহণমূলক একটা ব্যবস্থা থাকতে হবে, যেমন সংসদে, সচিবালয়ে, বিভিন্ন ডিপার্টমেন্টে যদি আমাদের 10% প্রবাসীদের একটা অংশগ্রহণ থাকে তাহলে আমরা কিন্তু এই ফোরামগুলিতে সংসদে আমাদের যে কথাগুলি বলতে পারবো এবং আমাদের কথা মানে বাংলাদেশের উন্নয়নের কথা। সেক্ষেত্রে আমি মনে করবো যে এটা খুবই জরুরি যে আমরা তখন কথা বলতে পারবো। আমাদের ছেলেমেয়েদেরকেও আনতে হবে দেশে। আমাদের ছেলেমেয়েরা ভালো ভালো স্কুলে যাচ্ছে, ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এবং তারা হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, জাতিসংঘে এবং গুগলে বড় বড় প্রতিষ্ঠানগুলিতে কাজ করে। তো এই ছেলে মেয়েদেরকে যদি বাংলাদেশে আমরা আনতে পারি, আনার দায়িত্ব হলো সরকারের, এবং সরকার যদি সেই ব্যবস্থাটা করে দেয় যে আমাদের বর্তমান সরকার অবশ্য কিছু মানে আইন করতে যাচ্ছেন যে আমাদেরকে মানে ভোটার ব্যবস্থা, ভোটার আইডি বিভিন্ন এম্বাসি থেকে আমরা দিতে পারবো এবং ভোট প্রদান এবং অংশগ্রহণ করবার সুযোগ থাকতে হবে আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাবো এই একই বিষয়ে যে এই বৈদেশিক মুদ্রার প্রবাহ বজায় রাখতে প্রবাসী যে রেমিটেন্স এই ব্যবস্থাপনায় কি কি ধরনের নতুন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? জি, আমি তার আগে ছোট্ট করে আমার সহ আলোচকের ওই কোটা বা রিপ্রেজেন্টেশন সিস্টেম যেটা বলেছেন এই ব্যাপারে আমার একটু অন্যরকম একটা মত হচ্ছে। দেখুন, কোটা বা একটা জায়গা তৈরি করা এটা মেবি খুব একটা আইডিয়াল সিচুয়েশন আমাদেরকে নাও দিতে পারে, আমি বলবো, কিন্তু তার আগেও কিন্তু অন্যভাবে জিনিসটাকে চিন্তা করা যায়। আমি বলবো তার থেকে যেসব জায়গায় একটা প্রোঅ্যাক্টিভ প্ল্যাটফর্ম আমরা তৈরি করতে পারি কিনা, যেখানে সবসময় এটা নিয়ে আলোচনা করা হবে। আমি খালি যদি বলি যে না আমার সংসদে এত পার্সেন্ট থাকলো বা আমার ইউনিভার্সিটিতে এত পার্সেন্ট বাইরে থেকে থাকলো, তার থেকে আমার কাছে মনে হয় যে একটা ভালো সলিউশন হতে পারে যদি আমরা প্রতিনিয়ত তাদের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে তাদের কাছে যদি জানতে পারি বা ক্রস লার্নিং হয়। এখানে আমাদের যারা ব্রাইট ছেলেমেয়েরা আছে তারা যদি বিদেশে যারা ভালো করছেন তাদের সঙ্গে যে একটা সংযুক্তি থাকে, তাহলে দেখবেন যে অনেক কিন্তু আদান প্রদান হবে, আইডিয়াজ আদান প্রদান হবে এবং তখন তারাও কিন্তু আমাদের দেশের এনারাও কিন্তু ইনভেস্টমেন্ট খুঁজে আনতে পারবেন। যারা বাইরে আছেন তারাও বুঝতে পারবেন যে এখানেও ইনভেস্ট করা যায়।
কাজে খালি যে আমি বলবো যে রাজনৈতিকভাবে বা সচিবালয়ের মাধ্যমে বা শিক্ষাক্ষেত্রে খালি আমি রিপ্রেজেন্টেশন তৈরি করলাম, এটার বাইরে হয়তো আমাদেরকে আরেকটু ক্রিয়েটিভ হওয়ার সুযোগ আছে। হ্যাঁ, সেটা আমি আমি আমার ব্যক্তিগত মত থেকে বললাম। এখন যদি বলি যে রেমিটেন্সটাকে আমরা আরও কীভাবে বাড়াতে পারি, প্রথমে দেখুন রেমিটেন্স কিন্তু আমাদের দেশে যেটা আসে ফর্মাল চ্যানেলে, আমরা যেমন এবার $30 বিলিয়ন দেখলাম, আমরা মনে করি যথেষ্ট উত্থান। আমি ব্যক্তিগতভাবে মনে করি হয়তো বাংলাদেশে আরও 15 থেকে 20 বিলিয়ন ডলারের রেমিটেন্স এটা ফর্মাল চ্যানেলে আসে না, এটা ইনফর্মাল চ্যানেলে যাচ্ছে। জি, কাজে আমরা যদি এই ইনফর্মাল চ্যানেলটাকে যদি ফর্মাল চ্যানেলে নিয়ে আসতে পারি, সেখান থেকে রাষ্ট্র হয়তো বেনিফিটেড হবে। এবং এই জন্য অলরেডি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট কতগুলো পদক্ষেপ নিয়েছেন, ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বেটার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিনিময় হারটাকে মোটামুটি একটা মার্কেট ফ্রেন্ডলি করার পরেও টাকার মান একটা জায়গায় স্থিতিশীল আছে, যেটা রেমিটেন্সকে আকৃষ্ট করছে। এটার সঙ্গে সামনের দিনগুলোতে আমি মনে করি যেটা করা দরকার, রেমিটেন্সটাকে আনার জন্য আমরা যদি আরও বেশি মাত্রার স্কিল্ড ম্যান পাওয়ার যদি তৈরি করতে পারি। আপনি দেখুন ফিলিপিন্সে ওরা বাইরে মাত্র 2.1 মিলিয়ন লোক কাজ করে, মানে 21 লাখ। এই 21 লাখ লোক ফিলিপিন্সে তারা 35 থেকে 40 বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠায়। আমার দেশে তো কাজ করে অ্যাটলিস্ট 1 কোটি, ভাই বলেছেন 2 কোটি। তারা দেখেন আমরা কিন্তু সেই তুলনায় খুব কম রেমিটেন্স আমাদের দেশে আসছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা যে কাজগুলোতে যাই এইটা হিসাব আছে। আমাদের প্রত্যেকটা কাজে দেখা যায় যে ওই আওয়ার প্রতি বলেন বা দিন হিসাবে বলেন, সেখানে কিন্তু মজুরি সবচেয়ে কম। কারণ ফিলিপিন্সের লোক কোথায় যাচ্ছে? ওরা যাচ্ছে, ভাই বলছেন নার্স নিয়ে গেছেন উনি। আপনি যদি সবগুলো যদি ওয়ার্ল্ডের বড় বড় ক্রুজ লাইনার দেখেন, বড় জাহাজ, সেখানে নাবিক বা ওখানকে যারা কাজ করছেন সব হচ্ছে ফিলিপিনোরা। ফিলিপিনোরা ভালো ইংরেজি বলতে পারে। ওরা যদি আপনি কেয়ার হোম আছে যেগুলো বাইরে, সেখানেও তারা কিন্তু দক্ষ শ্রমিক হিসেবে যাচ্ছে। আমাদের এই ট্রান্সফরমেশনটা করাটা অতীব জরুরি, যে আমরা কীভাবে আমাদের জনগণের মধ্যে আরও স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো। সেখানে কোয়ালিটি অফ এডুকেশনের ব্যাপার আছে, সেখানে কোয়ালিটি অফ স্কিল ট্রেনিংয়ের ব্যাপার আছে। জি, ধন্যবাদ আপনাকে। গিয়াস আহমেদ, আপনার কাছে আমি জানতে চাবো অর্থনৈতিকভাবে প্রবাসীদের জন্য কী ধরনের প্রণোদনা ঘোষণা করা উচিত বলে আপনি মনে করেন? প্রণোদনা যেটা নাকি যে সুযোগ সুবিধার কথা বললাম, যে আপনি যদি প্রবাসীদেরকে আকৃষ্ট করতে চান, যেমন এখন আমাদের আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে আমরা বিদেশে যদি টাকা পাঠাই তাহলে আবার ট্যাক্স দিতে হবে ওই টাকার উপরে। এখন যদি আমি, যেটা আপনি বললেন যে অবৈধ পথে টাকাটা আসে, এখন যদি আমাকে ওটার উপরে ট্যাক্স দিতে হয় আবার, তাহলে সরকারের উচিত তাহলে তার এই যে একটা যে প্রণোদন দিয়ে থাকে 2.5%, তো ওটাকে হয়তো বাড়িয়ে দেয় একটু, তাহলে আবার সেটা মানুষে বলবে হ্যাঁ আমার টাকাটা তো লিগেল ওয়েতে পাঠালো, আমি টাকাটা আমি মানে পাচ্ছি, ভালো পাচ্ছি, রেটটা ভালো পাচ্ছি। এগুলি একটু সরকারের দেখতে হবে। আর দ্বিতীয় হলো যে আমরা যারা অনেকেই ইউরোপ, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে আছে, জাপানে আছে, যারা ডুয়েল সিটিজেনশিপ নিয়েছে, তো তারা যেমন আমি তাদেরকে একটা মানে এদেশে আসবার সুযোগ করে দেওয়া। যেমন একটা বার আছে এই বাংলাদেশ সংবিধানে, যে বিদেশে বাংলাদেশি নাগরিক যদি বিদেশে কোনো দেশের সিটিজেন নেয় তাহলে সে দেশে মানে সচিবালয় বলেন, সংসদে বলেন, তাদের কোনো মানে চাকরি হবে না বা তারা সংসদ নির্বাচন করতে পারবে না। যদিও দেখেন আমি আমেরিকাতে নিউ ইয়র্ক স্টেট সিনেটে ইলেকশন করেছি, আমাকে কিন্তু নির্বাচন কমিশন বা সংবিধানে বলা হয় নাই যে তুমি বিদেশে নাগরিকত্ব আছে কিনা, এটা ওপেন। এবং ইউরোপ সহ অনেক দেশে আছে ডুয়েল সিটিজেন আপনার অ্যাকসেপ্ট করে, কোনো বাধা নেই। এটা আমার পছন্দ করবো পরে আমি কোনটা নিব, বা এটা কোনো বাধা নেই। কিন্তু আমাদের দেশে কিন্তু একটা বাধা আছে। এই সংস্কার আলোচনা হচ্ছে, কোনো সংস্কার কমিশনও কিন্তু এগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। সেই কারণে আমরা বলছিলাম যে যদি আমাদের রিপ্রেজেন্টেশন থাকে তাহলে আমরা কথা বলার, আমাদের সমস্যাগুলি কোথায়, বিদেশের এক্সপিরিয়েন্সে, বিদেশে এগুলো আমরা কথা বলতে পারি। তো সেই কারণে আমাদের এই জিনিসটা আমরা বলবো সংস্কার কমিশনে যে ডুয়েল সিটিজেন যারা আছে তাদেরকে মানে এই দেশে নির্বাচন করবার বা সচিবালয়ে যাবার সুযোগ যেন থাকে, এটা একটা বিষয় আছে। এই জিনিসটা কিন্তু আমাদের আর যেটা বললেন যে আমাদের দেশের যে ভোকেশনাল স্কুল, যেটা আপনি বললেন যে আমাদের গ্রামগঞ্জে অনেক ছেলেরা আছে 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা দিয়ে বিদেশে যাবে, কিন্তু সে কিন্তু কিছুই জানে না, ওই গ্রামে ঘুরছে, বিদেশে যাবে বলে 2 বছর ওয়েট করে। আমার দেখা মানে বিদেশে যাবে টাকা দিয়ে রেখেছে, তারপরে 1 বছর 2 বছর ওয়েট করে, মানে বেকার। সে যে এই 1 বছর 2 বছর 6 মাসে যে একটা ট্রেনিং নিবে সেটাও নিচ্ছে না, সেই সুযোগও নেই।
মানে আমাদের এই কালচারটা গড়ে ওঠেনি। জি, ধন্যবাদ আপনাকে। এম এ রাজাক, আপনার কাছে আমি জানতে চাবো আগামী কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক এবং রাজনৈতিক পরিবেশ এবং বিনিয়োগ পরিবেশ কেমন প্রত্যাশা আপনার, আপনি একটু আমাদেরকে শেয়ার করবেন। প্রথমে দেখুন, প্রত্যাশার কথা বললে অবশ্যই আমি বলবো আমার প্রত্যাশা আছে। আমরা এমন একটা সময়ের মধ্যে যাচ্ছি যেখানে আমরা যেটাকে বলি আমাদের ফুল পটেনশিয়াল, আমাদের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা আমরা কিন্তু এখনও নিতে পারছি না। এই সম্ভাবনাটাকে কাজে লাগাতে হলে আমরা একটা মোক্ষম সময়ের মধ্যেও আছি। একটু ওনার কথায় এসেছে যে আমরা দেখেছি আমাদের রাজনীতির বড় একটা পট পরিবর্তন হয়েছে। আমরা আশা করি সামনের দিনে যে সোসাইটি হবে সেটা মোর ডেমোক্রেটিক হবে। আমরা আমাদের সবগুলো সমস্যা আমরা এখন বুঝতে পেরেছি। সংস্কার কমিশনের কতখানি সংস্কার এখন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পেরেছি সেটা হয়তো ডিবেটের পাশে থাকতে পারে, কিন্তু যে ব্যাপারে এখন কোনো সন্দেহ নাই যে এই কঠিন সংস্কারগুলো না করলে বাংলাদেশের ইকোনমি এগোতে পারবে না। কাজে সেখানে কিন্তু মনোযোগ দিয়ে কাজ করতে হবে। নতুন সরকার ইলেকশনের মাধ্যমে আসলে তাদের জন্য এটা একটা অত্যন্ত উপযুক্ত সময় হবে যে কার্যকর সংস্কারগুলা করার। এবং আমার ধারণা ওনারা বাইরে থেকে লেসন নিয়েছেন এর আগে যে বাংলাদেশ কেমন করেছে, সামনের দিকে যেতে হলে কী করতে হবে। কাজে সেখানে আমি সম্ভাবনা দেখতে পাই। এই সম্ভাবনা দেখতে পাওয়া, তাহলে এটাকে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, প্রথমে হচ্ছে রাজনীতির ক্ষেত্রে গুণগত পরিবর্তন আনতে হবে। জি, রাজনীতির স্ট্যান্ডার্ড বেটার করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। গভর্নেন্সের কথা বলি, সুশাসন, সর্বক্ষেত্রে সুশাসনটাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমাদেরকে দুর্নীতি রোধ করতে হবে, আমাদেরকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। একটু আগে আপনি প্রশ্ন করেছিলেন যে প্রবাসী ওনাদেরকে আমরা কী ইনসেন্টিভ দিতে পারি। পৃথিবীতে জানেন সবচেয়ে বড় ইনসেন্টিভ কি? যে ইনভেস্ট করার পরে আমি যদি সেখান থেকে রিটার্ন পাই, এর থেকে বড় ইনসেন্টিভ আর কিছু হতে পারে না। ওনারা কেউ বলছেন না যে আমাদেরকে দয়া দাক্ষিণ্য করো, এটা বাংলাদেশে কেউ চায় না। আমরা চাই একটা সিস্টেম থাকবে এবং পলিসি সার্টেনিটি থাকবে এবং কেউ জোর করে চিন্তায় রাহাজানি চাঁদাবাজি করে আমার কাছ থেকে জিনিস নেবে না। এরকম একটা সিস্টেম দাঁড় করলে আপনি দেখবেন এমনি আমাদের ইনভেস্টমেন্ট অনেক হবে। বাংলাদেশে আপনি খেয়াল করেন প্রাইভেট সেক্টর কিন্তু যথেষ্ট প্রোঅ্যাক্টিভ, এখানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট করে প্রাইভেট সেক্টর। আমাদের যে টোটাল ইনভেস্টমেন্ট বাংলাদেশে সেটার 75% বেশি কিন্তু প্রাইভেট সেক্টর থেকে আসে। যে পরিমাণ রেমিটেন্স আসে বোথ ফর্মাল চ্যানেল ইনফর্মাল চ্যানেল, এটা কিন্তু আমাদের বড় মাত্রা একটা কনজামশনকে কিন্তু সাপোর্ট করে এবং যার উপরে কিন্তু ইনভেস্টমেন্টে দাঁড়িয়ে আছে, তাই না? আবাসন শিল্প দেখেন, এখানে কিন্তু আমাদের প্রবাসী থেকে যারা কিন্তু অনেক ইনভেস্ট করেছেন। প্রবাসী থাকা মানেই হচ্ছে চিত্র আমাদের সামনে ভেসে ওঠে যে বাসাটা সুন্দর হবে। তাহলে তারা তো ইনভেস্টমেন্ট তো সাহায্য করেছেন। কাজে আমরা যদি খালি সিস্টেমেটিক ওয়েতে চিন্তা করি যে গভর্নেন্স, সুশাসনটাকে ঠিক করা, সিস্টেম যেন ঠিক করে কাজ করে, তাহলে আপনি দেখবেন যে এই ইনভেস্টমেন্টগুলোর রিটার্ন কিন্তু আরও অনেক বেশি বাড়বে। আমি সেই দিনের অপেক্ষা করি। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমাদের বিদায় নিতে হবে। দর্শক, আমরা আলোচনা করছিলাম প্রবাসী বিনিয়োগ নিয়ে। আজকের আলোচনায় আমরা দেখেছি প্রবাসীদের বিনিয়োগের আগ্রহ বাড়লে শুধু অর্থনৈতিক সুযোগই নয়, বরং একটি স্থিতিশীল, নিরাপদ ও স্বচ্ছ বিনিয়োগ পরিবেশ তৈরি করতে হবে এবং মনে রাখতে হবে প্রবাসীরা শুধু রেমিটেন্স প্রেরণকারী নয়, তারা আমাদের উন্নয়নের একটি বড় অংশীদার। দর্শক, এই ছিল আজকে আমাদের আলোচনা। আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।